রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলকে সহযোগিতা করা সশস্ত্র মিলিশিয়া গ্যাং সদস্যদের গণ আত্মসমর্পণ শুরু হয়েছে। ফিলিস্তিনি সূত্রের বরাদ্দে ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি জানিয়েছে, এসব ইসরায়েলি দোসর গোষ্ঠীর কয়েক ডজন সশস্ত্র সদস্য সম্প্রতি স্বেচ্ছায় হামাসের নিরাপত্তা সংস্থার কাছে আত্মসমর্পণ করেছেন। শুক্রবারের পর থেকে আত্মসমর্পণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সবচেয়ে বেশি আত্মসমর্পণ দেখা গেছে রাফা ও খান ইউনিসে, যে শহর দুটি ইসরায়েলপন্থী কুখ্যাত সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রধান কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। এই পরিস্থিতি তৈরি হয়েছে হামাস ঘোষিত 10 দিনের চূড়ান্ত আলটিমেটামের পর। ঘোষণায় বলা হয়েছিল, ইসরায়েলপন্থী এসব মিলিশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এই সময়সীমার মধ্যে আত্মসমর্পণ করে অস্ত্র জমা দিতে হবে। গাজা উপত্যকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার আলটিমেটামের বিষয় নিশ্চিত করে জানায়, আত্মসমর্পণকারীদের মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে এবং প্রক্রিয়া সহজ করা হবে। তবে মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, বিশ্বাসঘাতকদের ওপর দখলদারদের সুরক্ষার ছাতা বেশি দিন টিকবে না। তারা আরও জানান, ইসরায়েল ফিলিস্তিনি জনগণের জাতীয় ঐক্য বিনষ্ট করতে ব্যর্থ হয়েছে এবং অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে দখলদার বাহিনীর তৈরি সন্ত্রাসী গ্যাংগুলো কোনো জনসমর্থন না পাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসরায়েলি দোসরদের গণ আত্মসমর্পণের এই ঢেউকে বিশেষজ্ঞরা দেখছেন সম্প্রতি ইসরায়েলের অনুগত পপুলার ফোর্সেস বাহিনীর প্রধান ইয়াসের আবু শাবাবের হত্যাকাণ্ডের ফল হিসেবে। গত বুধবার অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালিয়ে তাকে হত্যা করে, যা ইসরায়েলের মদতপুষ্ট সহযোগী নেটওয়ার্কের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। 2025 সালের মে মাসে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস গাজায় ইসরায়েলি গুপ্ত ইউনিট মুস্তা আরিবিনকে লক্ষ্য করে অভিযান চালানোর পর ইসরায়েলি এজেন্ট হিসেবে আবু শাবাবের ভূমিকা প্রকাশ্যে আসে। গাজা ক্লান্স ইউনিয়নের নেতাদের মতে, তার দায়িত্ব ছিল টানেল শনাক্ত করা এবং প্রতিরোধ যোদ্ধাদের খুঁজে বের করা, যে কাজগুলো ইসরায়েল নিজে করতে ব্যর্থ হচ্ছিল। এদিকে তার নিজ তারাবিন গোত্র তাকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে। গোত্র নেতারা বলেছেন, তার মৃত্যুর মাধ্যমে একটি লজ্জাজনক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং যারা নিজেদের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের জন্য এটি অনিবার্য পরিণতি। গাজা ক্লান্স ইউনিয়নের এক নেতা মন্তব্য করেন, ইসরায়েলের অর্থায়নে পরিচালিত এসব গ্যাংকে ইসরায়েল যতই সমর্থন দিক, শেষ পর্যন্ত বিলীন হবেই। গাজা উপত্যকার ভেতরে ইসরায়েল সমর্থিত প্রক্সি মিলিশিয়া গোষ্ঠী গড়ে তোলার তেল আবিবের পরিকল্পনা ব্যর্থ হয়েছে, এমন স্বীকারোক্তি উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের দোসর ইয়াসের আবু শাবাবের হত্যাকাণ্ড এই ব্যর্থতাকে আরও স্পষ্ট করে তুলেছে। পত্রিকাটি জানায়, আবু শাবাবের নেতৃত্বাধীন পপুলার ফোর্সেস ছিল গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় গড়ে তোলা একাধিক ছোট সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সবচেয়ে শক্তিশালী। ইসরায়েলি কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে স্বীকারও করেছেন, তারা গোষ্ঠীটিকে অস্ত্র সহায়তা দিয়েছেন। বড় বিনিয়োগের পরও এই কৌশল সামরিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়। সাবেক শিনবেত কর্মকর্তা শালোম বেন হানানের বরাতে পত্রিকাটি বলেছে, এসব মিলিশিয়ার উদ্দেশ্য ছিল ইসরায়েলি সেনাদের উপর চাপ কমানো, কিন্তু তিনি স্বীকার করেছেন গোষ্ঠীগুলো ছোট, অবিশ্বস্ত ও ইসরায়েলের লক্ষ্য পূরণের জন্য অত্যন্ত দুর্বল। বেন হানান বলেন, তাদের সংখ্যা খুবই কম, জনগণের চোখে তারা সবসময় বিশ্বাসঘাতক, তাদের কাছে যেতে কেউই চাইবে না। তিনি স্বীকার করেন, তার গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর কৌশলগত সমন্বয় ছিল। তিনি প্রতিরোধ যোদ্ধা ও তাদের পরিবারের পরিচয় ইসরায়েলকে সরবরাহ করতেন। প্রতিবেদনে বলা হয়, আবু শাবাব মানবিক সহায়তার ট্রাক লুট করার কারণে ফিলিস্তিনিদের ব্যাপক নিন্দার পাত্রে পরিণত হয়েছিলেন। জাতিসংঘ কর্মকর্তারা বারবার অভিযোগ করেছেন, ইসরায়েল এসব গ্যাংয়ের মানবিক কাফেলায় হামলা উপেক্ষা করেছে। প্রতিবেদনে এটি ইসরায়েলের কৌশলের গভীর ত্রুটির প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, আবু শাবাবের গোষ্ঠী বা অন্যান্য সশস্ত্র দলের কেউ হামাসের জন্য বাস্তব হুমকি তৈরি করতে সক্ষম ছিল না। পত্রিকার মূল্যায়ন অনুযায়ী গাজা এ ধরনের প্রক্সি মিলিশিয়া গোষ্ঠী তৈরি করে হামাসকে দুর্বল করার কৌশল বাস্তবে কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিদেশ ভিত্তিক নেতা খালেদ মাশাল গাজায় যে কোনো ধরনের ট্রাস্টি শাসন আরোপের বিরোধিতা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, প্রতিরোধ আন্দোলন থাকবে এবং তাদের হাতে অস্ত্রও থাকবে। মাশাল বলেন, ইসরায়েল জোর জবরদস্তির মাধ্যমে পুরো অঞ্চলকে
তার শর্তে নত করতে চাইছে, এটি এই অঞ্চলের জন্য আসল হুমকি। তার মতে গাজার শাসন অবশ্যই ফিলিস্তিনিদের হাতে থাকবে এবং গাজার ওপর কোনো ধরনের ট্রাস্টি শাসন মেনে নেওয়া হবে না। মার্শালের এই মন্তব্য আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কয়েকদিন পর, যেখানে ট্রাম্প বলেছিলেন তার গাজার শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ খুব শিগগিরই কার্যকর হবে। এই পরিকল্পনায় গাজার প্রশাসন একটি আন্তর্জাতিক বাহিনীর হাতে দেওয়ার প্রস্তাব রয়েছে। খালেদ মার্শাল বলেন, নৃশংস গণহত্যা থেমে গেলেও ফিলিস্তিনিরা এখনও অনাহার, অবরোধ, সীমান্ত পারাপার বন্ধ, ত্রাণ সহায়তা বাধাগ্রস্ত হওয়া এবং জনগণের উপর শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকার মতো পরিস্থিতির মুখোমুখি রয়েছেন। মার্শাল প্রতিরোধ আন্দোলনকে রক্ষার আহ্বান জানান এবং দখলকৃত পশ্চিম তীরকে ইহুদিকরণ এবং সেখানে নতুন ইহুদি বসতি নির্মাণ বন্ধ করার উপর জোর দেন। তিনি ফিলিস্তিনিদের চলমান সংগ্রামে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান। মার্শাল আরও বলেন, অপরাধী ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের স্বাভাবিক সম্পর্ক গ্রহণযোগ্য নয়। তারা কখনো কারো বন্ধু হতে পারে না। হামাস নেতা ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। এদিকে হামাসের মুখপাত্র হাজেম কাসেম রোববার বলেছেন, আমরা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য প্রস্তুত। ইসরায়েলের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের পরও আমরা এখনও শারম আল শেখ চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে অটল আছি। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাত্তি জানিয়েছেন, রাফা সীমান্তকে কোনোভাবেই ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির পথ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেন, রাফা কেবল মানবিক সহায়তা পরিবহন এবং জরুরি চিকিৎসা প্রয়োজন এমন রোগীদের সরিয়ে নিতে ব্যবহৃত হবে। রোববার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আবদেল্লাত্তি জানান, রাফা পারাপার নিয়ে মিশর ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে, তবে এর পরিচালনা সম্পর্কে কায়রোর অবস্থান স্পষ্ট ও দৃঢ়। তিনি গাজায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এটি যুদ্ধবিরতি কার্যকর রাখতে এবং ইসরায়েলের সামরিক অভিযান আবার শুরুর অজুহাত দূর করতে সহায়ক হবে। শনিবার দোহা ফোরামের এক প্যানেল আলোচনায় তিনি জোর দিয়ে বলেছিলেন, ইসরায়েলকে সব সীমান্ত পারাপার খুলে দিয়ে গাজার বাধাহীন মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে হবে। রাফাকে ফিলিস্তিনিদের জোরপূর্বক গাজা থেকে সরানোর জন্য ব্যবহারের যে কোনো প্রচেষ্টা তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন। সপ্তাহের শুরুর দিকে ইসরায়েল বলেছিল তারা মিশরের সঙ্গে যৌথভাবে রাফা সীমান্ত পুনরায় খোলার কাজ করছে, যাতে ফিলিস্তিনিরা এলাকা ছাড়তে পারে। কিন্তু ইসরায়েলের সেই দাবি প্রত্যাখ্যান করে মিশর। হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি প্রসঙ্গে আবদুল্লাত্তি বলেন, প্রথম ধাপে কিছু ইতিবাচক ফল এলেও ইসরায়েলের ধারাবাহিক লঙ্ঘন পরিস্থিতিকে জটিল করেছে। দ্বিতীয় ধাপ যেহেতু ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের সঙ্গে যুক্ত, তাই এই ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টাতে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন অপরিহার্য। তিনি স্পষ্ট করেন, এই আন্তর্জাতিক বাহিনী শান্তি চাপিয়ে দেওয়ার জন্য নয়, বরং শান্তি রক্ষার দায়িত্ব পালন করবে। শান্তি চাপিয়ে দেয়া আর রক্ষার মধ্যে পার্থক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক পক্ষ গাজায় নিরাপত্তা রক্ষায় ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণে আগ্রহ প্রকাশ করেছে। গাজায় অস্ত্র নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, মিশর বিভিন্ন ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেছে এবং একটি ঐক্যবদ্ধ কর্তৃত্ব না থাকলে ইসরায়েল আবার হামলার অজুহাত তৈরি করতে পারে। আবদুল্লাত্তি আরও জানান, ইসরায়েলের সামরিক অভিযান শেষ হলে গাজা উপত্যকা শাসনের না মিশর না কোনো বিদেশি দেশ যুক্ত থাকবে। ফিলিস্তিনিরাই নিজেদের ভূখণ্ড পরিচালনা করবেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলোতে স্টেলথ প্রযুক্তি সংযোজন জরুরি, যাতে ইসরায়েলের অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষমতা আরও বৃদ্ধি পায়। রোববার তিনি বলেন, আমরা যদি ক্ষেপণাস্ত্রে স্টেলথ প্রযুক্তি যুক্ত করতে পারি, তাহলে নিঃসন্দেহে জায়নবাদী শাসনের প্রতিরক্ষা ঢাল ভেদ করার সক্ষমতা আরও বাড়বে। তিনি জুনের মাঝামাঝি ইরানের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার যৌথ আগ্রাসনের কথা উল্লেখ করে বলেন, দুই দেশই ভেবেছিল সিনিয়র কমান্ডারদের হত্যা করে ইরানের কমান্ড সিস্টেম ভেঙে দিতে পারবে, কিন্তু এটি ছিল বড় ধরনের ভুল হিসেব। পাকপুর জানান, তার পূর্বসূরির হত্যার পর তিনি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীর সহযোগিতায় আইআরজিসির ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ও সিদ্ধান্তমূলক পাল্টা হামলা শুরু করেন। তেল আবিব ধারণা করেছিল ইরান প্রথম দিনে মাত্র 5 বা 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, কিন্তু শুরুতেই ইরান ব্যাপক আকারের অভিযান চালায়, যেখানে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বড় মাপের ব্যবহারে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু হয়। আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র আক্রমণই ছিল ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ জয় ইরানের অন্যতম প্রধান শক্তি। তিনি বলেন, প্রতিপক্ষ নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, তাই ইরানেরও প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে।
গাজার সশস্ত্র প্রতিরোধের ভবিষ্যৎ নিয়ে আজ যে আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তার মূল ভিত্তি হলো একদিকে চলমান গণহত্যা ও দখলের বাস্তবতা, অন্যদিকে অঞ্চল জুড়ে পরিবর্তনশীল রাজনৈতিক ও সামরিক সমীকরণ। গাজায় প্রতিরোধী গোষ্ঠীগুলোর ওপর যুদ্ধবিরতির নামে চাপ বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক শক্তিগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র রিকনস্ট্রাকশন বা পুনর্গঠনের শর্ত হিসেবে সশস্ত্র কাঠামো ভেঙে ফেলার ধারণাটি সামনে তুলে ধরছে। কিন্তু গাজার অভ্যন্তরীণ বাস্তবতা, ফিলিস্তিনি রাজনীতির দীর্ঘ ইতিহাস এবং দখলদার ইসরায়েলি রাষ্ট্রের চরিত্র বোঝা ছাড়া প্রতিরোধের ভবিষ্যৎকে মূল্যায়ন করা প্রায় অসম্ভব। কারণ প্রতিরোধ কেবল সামরিক শক্তির বিষয় নয়, এটি গাজার মানুষের নিরাপত্তা, রাজনৈতিক মর্যাদা, জাতিগত অস্তিত্ব এবং স্বাধীনতা সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। গত কয়েক বছরের ব্যাপক ধ্বংসযজ্ঞ, বিশেষ করে গত 2 বছরের জেনোসাইডাল হামলা প্রতিরোধের চরিত্রে যেমন পরিবর্তন এনেছে, তেমনি আন্তর্জাতিক বাস্তবতাকেও নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। যুদ্ধবিরতির প্রতিটি ধাপ প্রতিরোধের সামনে নতুন ধরনের দ্বন্দ্ব এবং চ্যালেঞ্জ হাজির করছে। একদিকে আন্তর্জাতিক শক্তিগুলো চাপ, সশস্ত্র কাঠামো ভেঙে ফেলা, সীমান্ত নিয়ন্ত্রণ, বিদেশি পর্যবেক্ষক এবং রিকনস্ট্রাকশনের বিনিময়ে নিরাপত্তা নিশ্চয়তা। অন্যদিকে গাজার ভেতরের কঠিন মানবিক বাস্তবতা প্রতিরোধকে সময় ব্যবস্থাপনার কৌশল গ্রহণে বাধ্য করেছে। প্রতিরোধ আন্দোলনগুলো বুঝে গেছে সশস্ত্র শক্তি সম্পূর্ণভাবে হস্তান্তর করলে ইসরায়েল শান্ত হবে না, বরং নতুন শর্ত, নতুন দখলনীতি, এমনকি গাজার জনগণের জোরপূর্বক স্থানান্তর বা ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের মতো আরও কঠোর পদক্ষেপ দেখাতে পারে। ফলে তাদের সামনে কোনো বিকল্প নেই, শুধু অস্ত্র রাখা নয়, বরং অস্ত্রের রাজনৈতিক মূল্য ও কৌশলগত গুরুত্ব পুনঃসংজ্ঞায়িত করা। গাজায় সশস্ত্র সংগঠনগুলোর অস্ত্র ভাণ্ডারের বেশিরভাগই স্থানীয়ভাবে তৈরি এবং সেগুলো বহু বছর ধরে ভূগর্ভস্থ কারখানা, টানেল এবং গোপন স্থাপনায় রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এসব প্রযুক্তি খুব উন্নত না হলেও কার্যকর এবং গাজায় ঘনবসতিপূর্ণ পরিবেশে এগুলোর সামরিক মূল্য অনেক বেশি। গত 2 বছরের সংঘাতে ওই অস্ত্রের একটি বড় অংশ ব্যবহার হয়েছে, কিছু অংশ ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এগুলো পুনর্গঠন করতে যে সক্ষমতা প্রয়োজন তা প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে এখনও বিদ্যমান। দখলদার রাষ্ট্র এসব অস্ত্রের হুমকি বাড়িয়ে দেখায় আন্তর্জাতিক চাপ বজায় রাখার জন্য এবং আলোচনার প্রতিটি ধাপকে সংকটময় করে তোলার জন্য। বিশেষ করে যুক্তরাষ্ট্র যে ফেজ 2 রিকনস্ট্রাকশন পরিকল্পনার কথা বলছে, সেটা আসলে একটি বৃহত্তর নিরাপত্তা কাঠামো, যার লক্ষ্য প্রতিরোধ আন্দোলনগুলোকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা এবং গাজাকে সামরিকভাবে নিরস্ত্র অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করা। কিন্তু বাস্তবতা হলো দখলদারিত্ব চলমান থাকা অবস্থায় কোনো নিরস্ত্রীকরণ কার্যকর হতে পারে না এবং ইসরায়েল রাষ্ট্র কখনোই ফিলিস্তিনিদের উপর সামরিক আধিপত্য বিসর্জন দিতে প্রস্তুত নয়। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক আংশিক যুদ্ধবিরতি প্রতিরোধের জন্য একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। যুদ্ধবিরতিকে আন্তর্জাতিক মহল মানবিক উদ্যোগ হিসেবে দেখালেও প্রতিরোধ গোষ্ঠীগুলো ভালো করেই জানে এগুলোর প্রতিটি ধাপই ইসরায়েলের রাজনৈতিক স্বার্থ দ্বারা চালিত। বেঞ্জামিন নেতানিয়াহুর অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, তার ডানপন্থী কট্টরপন্থী অংশীদারদের চাপ এবং যুদ্ধের মাধ্যমে রাজনৈতিক বেঁচে থাকার কৌশল যুদ্ধবিরতির প্রতিটি আলোচনাকে সংকটময় করে তুলেছে। ফলে প্রতিরোধ এমন কৌশল নিয়েছে যাতে নেতানিয়াহুকে নতুন করে হামলা শুরু করার সুযোগ দেওয়া না হয়। এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হলো দ্রুত বন্দী ও মৃতদেহ বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করা। প্রতিরোধ বহু বছর ধরে এই ক্যাপটিভ কার্ডকে সবচেয়ে শক্তিশালী কৌশলগত হাতিয়ার হিসেবে বিবেচনা করেছে, কিন্তু যুদ্ধবিরতির সুযোগ দীর্ঘায়িত করতে তারা এই হাতিয়ার দ্রুত ব্যবহার করেছে, যাতে ইসরায়েলের নেতৃত্ব যুদ্ধবিরতি ভাঙার অজুহাত খুঁজে না পায়। এর মধ্যেই গাজার মানুষের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচণ্ড মানবিক সংকট, ঘরবাড়ি ধ্বংস, খাদ্য ও চিকিৎসা সংকট, অর্থনৈতিক বিপর্যয়, এসব পরিস্থিতি সাধারণ মানুষের ওপর অবর্ণনীয় চাপ সৃষ্টি করছে। তবুও জরিপ বা জনমত বিশ্লেষণ বলছে বিপুল সংখ্যক ফিলিস্তিনি এখনও সশস্ত্র প্রতিরোধকে সমর্থন করেন, কারণ তারা মনে করেন দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক সমাধান সম্ভব নয়। বিশেষ করে গত 2 বছরের ভয়াবহ হামলা তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে ইসরায়েলের সঙ্গে একতরফা শান্তি বা নিরস্ত্রীকরণ কোনো বাস্তব নিরাপত্তা আনতে পারে না। তবে অনেকে মনে করেন প্রতিরোধের অস্তিত্ব থাকা জরুরি হলেও গাজার সাধারণ মানুষের উপর আরোপিত মূল্য কমাতে হবে, অর্থাৎ প্রতিরোধকে এমন পথ খুঁজে নিতে হবে যাতে সামরিক সক্ষমতা বজায় থাকে কিন্তু মানবিক দুর্ভোগ কমে যায়। এই বাস্তবতায় 3টি ভবিষ্যৎ দৃশ্যপট সামনে আসে। প্রথমটি হলো ধীরে ধীরে নিরস্ত্রীকরণ,
যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চায়। কিন্তু ফিলিস্তিনি রাজনৈতিক আন্দোলনের ইতিহাস বলে দখলদারিত্ব, বাস্তুহারা জনগোষ্ঠীর অবস্থা এবং জেরুজালেম শরণার্থী সীমান্ত রাষ্ট্র স্বীকৃতির মতো মূল রাজনৈতিক ইস্যুগুলো সমাধান ছাড়া কোনো নিরস্ত্রীকরণ সম্ভব নয়। প্রতিরোধ গোষ্ঠীগুলো পরিষ্কার জানিয়ে দিয়েছে এই ধরনের নিরাপত্তা বিনিময় রিকনস্ট্রাকশন মডেল তারা কখনোই গ্রহণ করবে না। দখলদার রাষ্ট্র অতীতে বহুবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, ফলে তারা বিশ্বাস করে অস্ত্র ছাড়া গেলে রাজনৈতিক প্রক্রিয়া আরও একতরফা হয়ে যাবে এবং গাজার জনগণ আরও বেশি ঝুঁকির মুখে পড়বে। দ্বিতীয় সম্ভাবনা হলো অস্ত্রকে একটি সম্মিলিত রাজনৈতিক কাঠামোর অধীনে নিয়ে আসা, অর্থাৎ প্রতিরোধ গোষ্ঠীগুলোকে একটি একীভূত ফিলিস্তিনি নিরাপত্তা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা। এই ধারণাটি আপাত দৃষ্টিতে আকর্ষণীয় হলেও বাস্তবে জটিল। ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাস সংকট, পশ্চিম তীর গাজার সম্পর্ক, আন্তর্জাতিক শক্তির চাপ এবং দখলদার রাষ্ট্রের বিরোধিতা সব মিলিয়ে এমন একটি কাঠামো বাস্তবায়ন করা কঠিন। লেবাননেও একই ধরনের চেষ্টা বহুবার হয়েছে, কিন্তু রাজনৈতিক বিভাজন ও আঞ্চলিক চাপের কারণে এগুলো স্থায়ী হতে পারেনি। ফলে গাজায় এই মডেল কার্যকর হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। তৃতীয় এবং সবচেয়ে বাস্তবসম্মত দৃশ্যপট হলো প্রতিরোধ গোষ্ঠীগুলোর অস্ত্র বজায় রাখা, তবে কৌশলগতভাবে অভিযোজিত হওয়া। ভূগর্ভস্থ কাঠামো, বিকেন্দ্রীভূত কমান্ড চেইন, প্রযুক্তিগত দক্ষতা, স্থানীয়ভাবে উৎপাদিত গোলাবারুদ এসবই গাজার প্রতিরোধকে দীর্ঘমেয়াদে বেঁচে থাকার শক্তি দিয়েছে। সাম্প্রতিক গণহত্যা তাদের বাধ্য করেছে নতুন কৌশল গ্রহণ করতে। ছোট ইউনিটে বিভক্ত হওয়া, দ্রুত আঘাত ও সরে যাওয়ার কৌশল, প্রযুক্তি নির্ভর অস্ত্র তৈরি এবং সীমান্তের নতুন নিরাপত্তা বাস্তবতায় অভিযোজিত হওয়া। এই মডেল প্রতিরোধকে অস্ত্র ধরে রাখতে দেয়, আবার মানবিক সংকট বিবেচনায় আক্রমণাত্মক কর্মকাণ্ড সীমাবদ্ধ করতে সাহায্য করে। গাজার ভেতরে প্রতিরোধের সামাজিক ভিত্তি শক্তিশালী হওয়ায় এই পথটাই সবচেয়ে সম্ভাব্য। এর বাইরে আরও কিছু দীর্ঘমেয়াদী প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার কাঠামোর ভূমিকা কি হবে? ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্ন কোথায় দাঁড়াবে? আঞ্চলিক শক্তিগুলো মিশর, কাতার, ইরান, তুরস্ক কিভাবে প্রতিরোধের ভবিষ্যৎকে প্রভাবিত করবে? যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের নীতির বাইরে এসে একটি বাস্তবসম্মত দ্বিরাষ্ট্র সমাধানের দিকে অগ্রসর হবে? এসব প্রশ্নের উত্তর নির্ধারণ করবে প্রতিরোধ কতটা টিকে থাকবে এবং কোন পথে বিকশিত হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গাজায় সশস্ত্র প্রতিরোধের অস্তিত্ব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি শতবর্ষব্যাপী দখল ও অধিকার গ্রহণের প্রতিক্রিয়া। যখনই দখলের প্রকৃতি আরও নির্মম হয়েছে, প্রতিরোধও আরও দৃঢ় হয়েছে। এমনকি যদি নিরস্ত্রীকরণ চাপিয়ে দেয়া হয়, ইতিহাস বলে নতুন প্রজন্ম আবার প্রতিরোধ গড়ে তুলবে। কারণ মূল সংকট অস্ত্র নয়, মূল সংকট হলো দখলদারিত্ব। দখল চলমান থাকলে প্রতিরোধ তার রূপ বদলাবে, কিন্তু অস্তিত্ব হারাবে না। অতএব বর্তমান পরিস্থিতিতে গাজার প্রতিরোধ শক্তিগুলো একটি অত্যন্ত সূক্ষ্ম ও জটিল ভারসাম্যে দাঁড়িয়ে আছে। যুদ্ধবিরতি তাদের জন্য স্থায়ী শান্তি নয়, এটি একটি সাময়িক রাজনৈতিক অবকাশ, যেখানে প্রতিরোধের অস্তিত্বকে সীমিত করার জন্য আন্তর্জাতিক শক্তিগুলো নানা ধরনের চাপ প্রয়োগ করছে। কিন্তু একই সময়ে মাটির বাস্তবতা প্রতিরোধকে তাদের অস্ত্র কৌশল পুনর্বিন্যাস করতে বাধ্য করছে। গাজার মানুষ এখনো মনে করে রাজনৈতিক সমাধান আসতে পারে, কিন্তু এর জন্য স্বাধীনতার নিশ্চয়তা দরকার। আর সেই নিশ্চয়তা দেখা না পর্যন্ত সশস্ত্র সক্ষমতা গাজার রাজনৈতিক সমীকরণের অংশ হয়ে থাকবে। আন্তর্জাতিক শক্তিগুলো যতই চেষ্টা করুক, দখলদার রাষ্ট্র যতই চাপ দিক, গাজার মানুষের অস্তিত্ব, ভূমি, ইতিহাস ও ভবিষ্যৎ রক্ষার সংগ্রাম আগের মতোই চলবে, হয় রাজনৈতিকভাবে নয় সামরিকভাবে, অথবা উভয় পথেই। অযোধ্যার বাবরি মসজিদ ভারতের ইতিহাসে শুধু একটি স্থাপনা নয়, এটি আধুনিক ভারতের রাজনৈতিক যাত্রাপথের মোড় ঘোরানো এক বিশাল ঘটনামালার প্রতীক। মসজিদটির জন্ম ১৬০০ শতকে। ঐতিহ্যবাহী এই মসজিদটি উগ্র হিন্দু মৌলবাদীদের হাতে ১৯৯২ সালে ধ্বংস হয়ে যায়। তখন থেকে বারবার এই মসজিদটি ভারত সহ গোটা উপমহাদেশের রাজনীতিতে প্রভাব ফেলে আসছে। বিশেষ করে ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার দিনটি এই অঞ্চলের মুসলিমদের জন্য খুবই স্পর্শকাতর দিন। এবছর বিষয়টি আরো ভিন্ন রকম হয়েছে, কেননা গত ৬ ডিসেম্বর ভারতের পশ্চিম বাংলার সাবেক তৃণমূল কংগ্রেস দলীয় বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অযোধ্যার বাবরি মসজিদের আদলে নতুন আরেকটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই ঘটনা ভারতের রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ১৫২৮ সালে মুঘল সেনাপতি মীর বাকি নবনির্মিত মসজিদটির নাম দেন মসজিদে বাবরি। সম্রাট বাবরের সম্মানে
অযোধ্যা তখন একটি সাধারণ জনপদ। হিন্দু ধর্মে রাম জন্মভূমি হিসেবে পরিচিতি পেলেও সেখানে কোনো রাজনৈতিক রণক্ষেত্র বা বড় সংঘাত ছিল না। 1700 থেকে 1800 শতক পর্যন্ত হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় সেখানে নিজেদের ধর্মীয় আচার পালন করত। কোনো সুস্পষ্ট বৈরিতা দেখা যায়নি। কিন্তু ব্রিটিশ শাসন শুরু হওয়ার কয়েক দশকের মধ্যেই জমির মালিকানা, উপাসনার অধিকার ও প্রতীকী দাবিগুলো বড় আইনগত প্রশ্ন হয়ে ওঠে। 1857 সালে ব্রিটিশরা মসজিদের সামনে একটি চৌহদ্দি তৈরি করে, যেখানে হিন্দুরা রাম চৌকি পূজা করতে পারত আর ভেতরে মুসলিমরা নামাজ পড়তেন। এই বিভাজনটি ভারতীয় রাজনীতির ভবিষ্যৎ সংঘাতের বীজ হয়ে ওঠে। ভারত 1947 সালে স্বাধীনতা পাওয়ার মাত্র 2 বছরের মাথায় 22শে ডিসেম্বর 1949 সালে রাতের অন্ধকারে মসজিদের ভেতরে রামলালার মূর্তি রেখে দেয়া হয়। এই ঘটনায় বাবরি মসজিদের আধুনিক রাজনৈতিক সংকটের সূত্রপাত। সরকার মসজিদটি বিতর্কিত স্থান হিসেবে তালাবদ্ধ করে, কিন্তু হিন্দুত্ববাদী সংগঠনগুলোর আন্দোলন আরও জোরালো হতে থাকে। 80-এর দশকে ভারতের রাজনীতিতে হিন্দুত্ববাদী বিজেপির উত্থান হয়। দলটি তখন রথ যাত্রার রাজনীতিও শুরু করে। এই সময় বাবরি মসজিদ ভারতের জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে। বিজেপি তখনও ছোট দল হলেও হিন্দুত্ববাদের উপর ভিত্তি করে নিজেদের প্রসার বাড়াতে বাবরি ইস্যুকে বেছে নেয়। 1986 সালে আদালত হিন্দুদের জন্য মসজিদ খুলে দেন। এই ঘটনাকে কাজে লাগিয়ে আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদ আন্দোলনে নেমে পড়ে। চূড়ান্ত বিস্ফোরণ ঘটে 1990 সালে এলকে আদভানির রথযাত্রার সময়। টেলিভিশনে রাম মন্দির আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। 1992 সালে 6 ডিসেম্বর কর সেবকদের ভিড়ের মধ্যেই বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নিজেদের দাবি করলেও উগ্রবাদীদের হাত থেকে মসজিদটি রক্ষা করতে ব্যর্থ হয়। ধ্বংসের পরপরই দেশ জুড়ে দাঙ্গা শুরু হয়। মুম্বাই, দিল্লি, সুরাট, কলকাতার অসংখ্য মানুষ হতাহত হয়। এই ঘটনার পর ভারতের রাজনীতি আর কখনো আগের মতো হয়নি। এবার আসা যাক সাম্প্রতিক বাস্তবতায়। পশ্চিমবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদের রাজনীতিতে হুমায়ুন কবির বহুদিন ধরেই এক ভিন্নধর্মী চরিত্র। তার রাজনৈতিক পথচলা বরাবরই ছিল বদল, ব্যতিক্রম, প্রত্যাবর্তন এবং নতুন নতুন হিসেব নিকেশে ভরা। তিনি প্রথম আলোচনায় আসেন যখন রেজিনগর থেকে কংগ্রেসের টিকেটে বিধায়ক হন। পরে সময় বদলায়, রাজ্যের ক্ষমতা বদলায়, আর তখনই তিনি বেছে নেন তৃণমূল কংগ্রেসকে। 2021 সালে তিনি আবারও বিধানসভায় ফেরেন, এবার ভারতপুর কেন্দ্র থেকে, তবে তৃণমূলের প্রার্থী হিসেবে। কিন্তু তৃণমূলের সঙ্গে তার সম্পর্কটা কখনোই স্থায়ী শান্তির ছিল না, কারণ কবিরের রাজনৈতিক ধরনটা দলীয় শৃঙ্খলার চেয়ে বরাবরই ব্যক্তিগত প্রভাব বিস্তারের দিকে বেশি ঝুঁকে যায়। সাম্প্রতিক সময়ে তার বাবরি মসজিদ প্রতিষ্ঠার প্রয়াসও এর বাইরে নয়। কোনো একটি দলে যোগ দেয়া কিংবা সেখান থেকে বেরিয়ে যাওয়া হুমায়ুন কবিরের কাছে আহামরি কোনো বিষয় নয়, কেননা তার কাছে রাজনীতি কোনো আদর্শিক বিশ্বাসের বিষয় নয়, বরং জনসমর্থন ধরে রাখা এবং মুসলিম অধ্যুষিত জেলার রাজনীতিতে নিজেকে শক্তিশালী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার একটি কৌশল মাত্র। আর ঠিক এখান থেকেই তার সাথে তৃণমূলের গভীর দ্বন্দ্বের সূত্রপাত। 2025 সালের নভেম্বর-ডিসেম্বর মাসে সেই দ্বন্দ্ব প্রকাশ্যেই সামনে চলে এলো। হুমায়ুন কবির ঘোষণা দিলেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তিনি একটি বাবরি মসজিদ নির্মাণ করবেন। গোটা রাজ্য জুড়ে ঝড় তোলার জন্যই নামটাই যথেষ্ট ছিল। তিনি ঘোষণা দেন 6 ডিসেম্বর, অর্থাৎ যেদিন বাবরি মসজিদ ধ্বংসের দিন, সেদিনেই তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলডাঙ্গার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় এই ঘোষণা ছিল অত্যন্ত কৌশলী ঘোষণা। অযোধ্যার মসজিদের স্মরণে এবং মুসলিম সম্প্রদায়ের মর্যাদা পুনরুদ্ধারের প্রচেষ্টায় এমন উদ্যোগ নিয়েছেন বলেও জানান হুমায়ুন। শুধু মসজিদ নয়, এর সঙ্গে 300 বেডের হাসপাতাল, মেডিকেল কলেজ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সব মিলিয়ে এক বৃহৎ কমিউনিটি কমপ্লেক্স প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি। কিন্তু কলকাতা তৃণমূল নেতৃত্ব এ খবর পাওয়ার পর প্রায় স্তব্ধ হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বহু বছর ধরে চেষ্টা করেছে ধর্মীয় ইস্যুতে সরাসরি মেরুকরণ এড়িয়ে চলতে, কারণ বিজেপির কাছে এই ময়দান ছেড়ে দেয়া মানে
বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়া। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাই খবর পাওয়া মাত্রই বিবৃতি দিয়ে জানায়, একটি নির্দিষ্ট ধর্মীয় স্থাপনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করা দলের নীতির পরিপন্থী। তাদের ভাষায় কবিরের ঘোষণা সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর ফন্দি। আর এখান থেকেই শুরু হলো মুখোমুখি সংঘর্ষ। হুমায়ুন কবির দলের এই অবস্থানকে মানলেন না, বরং তিনি নিজের রাজনৈতিক শক্তিমত্তার প্রদর্শন হিসেবে ব্যবহার করলেন। হাজার হাজার মানুষের সামনে পুলিশের উপস্থিতিতে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। তৃণমূল তখন তাকে দল থেকে সাসপেন্ড করলো, কিন্তু সাসপেন্ড হওয়া তাকে দমাতে পারেনি, বরং তিনি ঘোষণা করলেন যে তিনি নিজের নতুন রাজনৈতিক দল গঠন করবেন। কিন্তু প্রশ্ন হলো, কেন বেলডাঙ্গা, কেন বাবরি, কেনই বা এই সময়টিকে বেছে নেওয়া হলো? এর উত্তরে বিশ্লেষকরা বলছেন, মুর্শিদাবাদ দীর্ঘদিন ধরে বাংলার মুসলিম রাজনীতির শক্ত কেন্দ্র। এখানে মুসলিম ভোটারের অনুপাত প্রায় 70 থেকে 80% এবং ভোটার সংখ্যা যতই বেশি, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ততই তীব্র। হুমায়ুন কবির ঠিক এই জায়গাটাতেই টার্গেট করেছেন। বাবরি মসজিদের নাম এমনিতেই ভারতীয় মুসলিমদের অনুভূতির গভীরে। সেই নামটি কাজে লাগিয়ে একটি মুসলিমদের হারানোর সম্মান ফিরিয়ে আনা যায়। আর যদি তেমনটা করা যায়, তাহলে তিনি হয়তো এই অঞ্চলে বা গোটা রাজ্যের মুসলিমদের সামনে নিজেকে একজন রক্ষক বা অধিকার পুনরুদ্ধারকারী নেতা হিসেবে প্রমাণ করতে পারবেন। তৃণমূলের সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবির শনিবারের এই অনুষ্ঠান করবেন বলে আগে থেকেই ঘোষণা করেছিলেন। কলকাতা হাইকোর্টে মামলা থাকায় বিষয়টি প্রথম দিকে একটু জটিল মনে হচ্ছিল, তবে আদালতের সবুজ সংকেত পাওয়ার পর হুমায়ুন আত্মবিশ্বাসী হয়ে যান। 6 ডিসেম্বর সকাল থেকেই বেলডাঙ্গায় চোখে পড়ার মতো ভিড় দেখা যায়। স্থানীয়রা সারি সারি ইট নিয়ে মসজিদের ভিত্তিপ্রস্তরে স্থাপনের জন্য মসজিদ নির্মাণস্থলে ছুটে যায়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন হাইকোর্টের নির্দেশকেই হাতিয়ার করে বলেন, এই মসজিদের ইট কাউকে খুলতে দেব না, দেখি কে হিম্মত দেখায়। হুমায়ুন স্পষ্ট করে বলেন, আমরা ধর্মের প্রতি আস্থাশীল, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তবে কেউ যদি এই মসজিদের ইট খুলতে আসে, শহীদ হব, তবু একটা ইটও খুলতে দেব না। মুর্শিদাবাদের মাটিতে অন্য রাজ্য থেকে এসে কেউ ইট খোলার চেষ্টা করলে হতে দেব না। মসজিদের নির্মাণে মোট বাজেট 300 কোটি টাকা ধরা হয়েছে। এই বিষয়ে হুমায়ুন জানান, ভারতের একজন শিল্পপতি তাকে ফোন করে আশ্বাস দিয়েছেন 80 কোটি টাকা অনুদান দেবেন। এই অর্থের যোগান পাওয়ার পর আরও দীর্ঘ হয়ে হুমায়ুনের হুঙ্কার, বাবরি মসজিদ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় নির্মাণ কারো হাতে আটকাতে পারবে না। হাইকোর্টে স্পষ্ট করেছে, মসজিদ নির্মাণ অসাংবিধানিক নয়। আদালতের পর্যবেক্ষণ, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের প্রশাসনের। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা যেতে পারে, তবে কর্মসূচি বন্ধ করার কোনো যুক্তি নেই। তৃণমূল মনে করে এই ধরনের পদক্ষেপ জেলায় মুসলিম ভোটারদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করলেও রাজ্যের অন্যত্রে ধাক্কা দিতে পারে। বাস্তবে তাই হয়েছে। হুমায়ুনের বাবরি মসজিদ ঘটনা সামনে আসার পরপরই বিজেপিও এই ইস্যুটিকে ধর্মীয় মেরুকরণের একটি প্রয়াস হিসেবে প্রচার করে দেয়। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনও বাবরির নামে মসজিদ বানানো মুসলিমদের আবেগকে কাজে লাগানোর চাল হিসেবে আখ্যায়িত করেছে। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা সর্বভারতীয় মুসলিম ঐক্য পরিষদ মূলত একটি রাজনৈতিক দল, কিন্তু এর সূচনা হয়েছিল 1927 সালে এক সাংগঠনিক মুসলিম ঐক্য গড়ে তোলার উদ্যোগ হিসেবে। আসাদউদ্দিন ওয়াইসি বর্তমানে এর নেতৃত্ব দিচ্ছেন। মুসলিমদের এই সংগঠনটিও মনে করে, মুর্শিদাবাদে বাবরি মসজিদের ধাঁচে নতুন মসজিদ নির্মাণ এটি ধর্মীয় স্মৃতি, রাজনৈতিক প্রতীক, ভোট ব্যাংক কৌশল এবং ব্যক্তিগত ক্ষমতা বৃদ্ধির একটি জটিল কৌশল। মূলত ইতিহাসের এক ক্ষতকে ব্যবহার করে বর্তমানে রাজনৈতিক গণিত দাঁড় করানোর অভিপ্রায় এমনটা করা হচ্ছে। কার্যত হুমায়ুন কবির মসজিদ নির্মাণ নিয়ে রাজনীতির এই খেলায় নিজেকে নিছক একজন স্থানীয় নেতা নয়, বরং এক বৃহৎ মুসলিম পুনরুত্থান কাহিনীর নায়ক হিসেবেই তুলে ধরতে চাইছেন। তিনি জানেন, তৃণমূল তাকে সরিয়ে দিতে পারে, দল থেকে বের করে দিতে পারে, কিন্তু যদি মুসলিম ভোট ব্যাংকের বড় অংশ তার প্রতি আবেগী হয়ে ওঠে, তবে তিনি একাই রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারবেন, এমনকি নতুন দল নিয়েও। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।